এটা আমাদের গর্ব যে একজন প্রকৌশলী আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সদস্য এবং আরেকজন হয়েছেন তৎকালীন আমাদের কুয়েটের অধ্যাপক প্রকৌশলী আলমগীর সাহেব, ওনাকেও আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ। জুন মাস 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, আপনারা সবাই জানেন। আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে এই বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আমরা প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সেনাপতি, সৈনিক, পুলিশ সহ সকল পেশায় আদৌ থাকতে পারতাম কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে। কাজেই বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই শব্দে জড়িত, একটা সম্পূরক। আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছে বলে আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ পেতে যাচ্ছি, ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। অথচ তার 15 আগস্ট তার সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে ফেলা হয়েছে তৎকালীন কুচক্রী মহল। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আরো শ্রদ্ধা নিবেদন করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের, যাদের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি আরো স্মরণ করছি 1948 সাল থেকে আইনি প্রতিষ্ঠা লাভের পর থেকে যে সকল প্রকৌশলী জব্বার সহ যে সকল প্রকৌশলী মৃত্যুবরণ করেছেন এবং শহীদ হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলছে। আমার স্পষ্ট মনে আছে যেদিন উনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ হবে, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, সেদিন অনেকে হাসাহাসি করেছিল, অনেকে অনেক রকম ছবি দিয়েছিল, টিটকারি মেরেছিল যে এটা কি কথা বলে, একটা মানে ফালতু কথা বলা বলে, মানে একটা উনি বোধহয় সবার সঙ্গে একটা ফালতু ভাবে কথা বলছে। অথচ আজকেই সেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। আজকে আমরা সকলের হাতে মোবাইল দেখছি, মোবাইল নাই যার হাতে, কৃষক থেকে শুরু করে সকল লেভেলে। আজকে এই জন্য আমি বক্তব্যের শুরুতেই আইবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা শীর্ষক সেমিনারের আয়োজনের জন্য। বর্তমানে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের প্রযুক্তি নির্ভর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। একটু চিন্তা করলে দেখা যাবে আমরা দিনের এই উল্লেখযোগ্য সময় ব্যয় করছি কোনো না কোনো মোবাইল অ্যাপসে, হয় ফেসবুকে, নয়তো টুইটার, জিমেল, ইউটিউব, উবার, চালডাল কিংবা হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি। এই জন্য আমি বলবো আজকের এই সেমিনারে যে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করছেন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী মেজবাউল ইসলাম এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ল স্পেশালিস্ট ডক্টর শাকিল আবু পাশা। ওনারা ফিনল্যান্ডে চাকরি করছেন, ওনারা বাংলাদেশের প্রতির মধ্যে দরদ আছে বলে তারা বাংলাদেশে এসেছেন এবং আমাদেরকে আরো ডিজিটাল বাংলাদেশ কিভাবে গড়ে তুলতে হয় সে ব্যাপারে আমাদেরকে অনেক রকম অ্যাডভাইস দিবেন, উপদেশ দিবেন এবং আমরা সুপারিশরা দিবেন। সেই সুপারিশরার আলোকে আমরা সরকারের কাছে পৌঁছে দিয়ে বাংলাদেশকে আরো কিভাবে অন্য দেশে করে নেওয়া যায় সেটাই আমরা করব। এই জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি, ওনারা কষ্ট করে হলেও আমাদের মাঝে এসেছেন। আপনারা জানেন সারা বিশ্বে মোবাইল অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রি 2020 সালে $200 বিলিয়ন মার্কেটে পরিণত হবে। শুধুমাত্র অ্যাপল আর গুগলের প্লে স্টোরে 6 মিলিয়নেরও বেশি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। বিশ্ব মোবাইল ফোন সাবস্ক্রিপশনের সংখ্যা 7 মিলিয়নেরও বেশি। আমাদের দেশে শুধুমাত্র স্মার্টফোন ইউজার 3 কোটিরও বেশি এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় আমরা দ্বিতীয়। এটা কেন হয়েছে? এটা আমি বলবো, এটা আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টার ফলে আমরা আবিষ্কার করতে পেরেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা আমরা চলে এসেছি। আমরা এখন কোথায় নাই, আমরা রোড সেক্টরে, পানি সেক্টরে এবং সকল সেক্টরে আমাদের প্রকৌশলীরা দিনরাত কাজ করে একটা বিশেষ অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছে। এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আপনারা জানেন যে এখন আমাদের বিশ্বে 10% মানুষ প্রতি 4 মিনিটে একবার স্মার্টফোনটি চেক করে এবং 90% সময় কাটে কোনো না কোনো মোবাইল অ্যাপ্লিকেশনে।
আসলে আমাদের আগে যেমন বন্ধু বান্ধব ছিল প্রচুর, এখন আমাদের বন্ধু বান্ধব প্রয়োজন হয় না। একটা মোবাইল যদি আমাদের অ্যান্ড্রয়েড হাতে থাকে, তাহলে কিন্তু আমাদের সময় কেটে যায় এবং আমরা অনেক কিছু জানতে পারি। সেখানে বিশ্বের যে কোনো জায়গায় থাকলেও আমরা আজকে সরাসরি কথা বলতে পারি, আমরা বিভিন্ন ভিডিও কনফারেন্স করতে পারি। এটা বাংলাদেশ এখন সেভাবে বিশ্বের কাছে এগিয়ে গিয়েছে, বাংলাদেশের কোনো সমস্যা নাই। তাই আমরা আশা করবো 2020 সালে উন্নত 2021 সালে উন্নত বাংলাদেশ, আমাদের মধ্যমায় দেশ থেকে 2041 সালে আমরা একটা ভালো ব্যবস্থা চলে যাবো, ইউরোপের মতো অবস্থা চলে যাব। এই জন্য এতে কারা আছেন, এতে আছেন প্রকৌশলীরা জড়িত। এই জন্য আমি সবসময় বলে থাকি, যার যা কাজ তাকে করতে দিতে হবে। প্রকৌশলীর কাজ প্রকৌশলীরা করবে এবং প্রকৌশলীরা দেশকে আজকে উন্নতের জগতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি গতকাল গত পরশু আমাদের একটা সেমিনার হয়েছিল, আমরা এখন বিদ্যুৎ খাতের উপরে আমি বলেছিলাম যে বিদ্যুৎ খাতে আমাদের প্রকৌশলীরা আজকে যে অমানবীয় পরিশ্রম করে আমাদের আজকে 22,000 মেগাওয়াট উন্নতি করেছে। এটা 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট উন্নতি হবে। তাহলে বাংলাদেশ তো কোনো অংশে কম না, বিশ্বের সব জায়গাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এই আমি কামনা করি। আপনারা জেনে খুশি হবেন, প্রেসিডেন্ট মহোদয় আবারও বলবেন যে আমরা কিন্তু ওয়াশিংটন অ্যাকর্ড পেতে যাচ্ছি। আমি কদিন আগে হংকং এ গিয়েছিলাম, সেখানে আইএমই এর একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ আমাদের বিপিআরবি, যেটা আমাদের বিপিআরবি আছে, আপনাদের যারা বিলিং এক্সচেঞ্জেস করেছে, তারা অলরেডি স্বীকৃতি পেতে যাচ্ছে সারা বিশ্বে ওয়াশিংটন অ্যাকর্ডের মাধ্যমে। এই জন্য আমি জানাই তাদেরকে ধন্যবাদ যে বাংলাদেশ শুধু বাংলাদেশেই নাই, পৃথিবীর সব দেশেই বাংলাদেশের প্রকৌশলীরা অবাধে বিচরণ করবেন এবং কাজ করে যাবেন। ইনশাল্লাহ 2021 সালের মধ্যে আমরা ওয়াশিংটন অ্যাকর্ড পেয়ে আমরা বিশ্বের দরবারে হাজির হব এবং আমরা বলবো যে সেই বাংলাদেশ আর নাই, এখন বঙ্গবন্ধুর কন্যা সোনার বাংলাদেশ আমরা করার জন্য আমরা প্রকৌশলীরা দিন রাত কাজ করে যাব। এবং আপনারা যারা প্রকৌশলী আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, ইনশাল্লাহ আপনাদের পাশে ইনস্টিটিউশন সব সময় আছে, সব সময় থাকবে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে একটা কথা, আজকে যে সুপারিশ মালাগুলো আসবে, এই সুপারিশ মালাগুলো আমরা সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবো। কারণ ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার কোনোদিনই বাস্তবায়ন করে না, সরকারের সহযোগী সংগঠনের সাথে কাজ করে। ইনশাল্লাহ বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত অভিভাবক, আইএবির সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ ভাই। আপনার সুরের সাথে তাল মিলিয়ে বলতে চাই, বাংলাদেশ যেমন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দিন দিন উঠে দাঁড়িয়ে এবং চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে, আপনার হাত দিয়ে আইএবি, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবীদের সংগঠন, বিশ্বের দরবারে আইবিও মাথা উঁচু করে দাঁড়াবে আপনার নেতৃত্বে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি প্রবন্ধ উপস্থাপনার জন্য অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী মেজবাহুল ইসলাম, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ড। তিনি নোকিয়াতে দীর্ঘদিন কাজ করেছেন, তো তার অভিজ্ঞতা লব্ধ তথ্য যেটা বাংলাদেশের তরুণ ডেভেলপারদের জন্য কাজে লাগতে পারে সেটা শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী মেজবাহুল ইসলামকে। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি মেজবাহুল ইসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো বর্তমান বিশ্বে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কিছু ইমার্জিং ট্রেন্ড সম্পর্কে। বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আইবি কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিভিশনকে আজকের এই সেমিনার আয়োজনের মাধ্যমে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়াও আমি আরো ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদেরকে। আজ থেকে প্রায় এক যুগ আগে যখন আমি বুয়েটের স্টুডেন্ট ছিলাম, সে সময় আমাদেরকে বুয়েটের হলের ফিস বা পরীক্ষার ফিস জমা দিতে যেতে হতো বুয়েটের পলাশী মোড়ের ব্যাংকে, এবং সেখানে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কখনো আমাদেরকে সেই পরীক্ষার ফিস জমা দিতে হতো। কিন্তু আজকে এই 2019 সালে আমার বিশ্বাস এখানে উপস্থিত সকলের হাতে একটা করে স্মার্টফোন আছে এবং অধিকাংশের স্মার্টফোনে আছে 4G ইন্টারনেট কানেকশন।
তো এই স্মার্টফোনের একটি মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিন্তু এরকম ছোটখাটো বহু সমস্যা আজ আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। বাংলাদেশে স্মার্টফোনের প্রসারটা কতটুকু আর বর্তমানে এই স্মার্টফোনের মোবাইল অ্যাপ্লিকেশনের মার্কেট যে কতটা প্রমিজিং সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবো এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 10 বছরে কিভাবে বাংলাদেশের ডেস্কটপ এবং মোবাইলের মার্কেট শেয়ারটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে 2019 সালে 77% মোবাইলের মার্কেট শেয়ার। শুধু তাই না, বাংলাদেশকে বলা হচ্ছে মোবাইল ফার্স্ট কান্ট্রি। বিটিআরসি এপ্রিল 2019 এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন সাবস্ক্রাইবার 95.8% আর 52.1% এই মোবাইল ইউজাররা তাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। জিএসএমএ ইন্টেলিজেন্স বাংলাদেশে মোবাইলের মার্কেটটা যে কত বড় সেটা বোঝাতে তাদের রিপোর্টে বলেছিল বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট গ্রোয়ার মার্কেট ইন সাউদার্ন এশিয়া। তারা তাদের রিপোর্টে দেখিয়েছিল যে 2017 সালে বাংলাদেশের 31% ইউজার স্মার্টফোন ইউজ করে, আর তারা এটা প্রেডিক্ট করেছে যে বাই 2025 সাল নাগাদ এদেশের 75% পপুলেশন স্মার্টফোন ইউজ করবে। 75% এই নাম্বারটা যে কত বড় সেটা আপনাদেরকে আমি মোবাইল অ্যাপের বর্তমান রেভিনিউ দিয়ে বোঝাতে চাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল অ্যাপের রেভিনিউ ছিল 71 বিলিয়ন ইউএস ডলার, আর যেটা ছিল 2017 সালের অ্যাপ রেভিনিউ থেকে 22.7% বেশি। এই গ্রোথটা কিন্তু সবসময় আপরাইজিং। আর এই 2018 সালের যে অ্যাপ রেভিনিউ সেটা কিন্তু এসেছিল ওয়ার্ল্ড ওয়াইড 39% স্মার্টফোন ইউজারের মাধ্যমে। সুতরাং আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন আমাদের দেশে যখন 75% পপুলেশন স্মার্টফোন ইউজ করবে তখন যারা অ্যাপ ডেভেলপ করছে এটা দেশের জন্য কত বড় একটা রেভিনিউ নিয়ে আসবে এবং দেশের ইকোনমিক্যাল গ্রোথে এটা কত বড় একটা ইম্প্যাক্ট রাখবে। যাই হোক, যেহেতু রনক কিছুক্ষণ আগে বলে গেল যে আমি বর্তমানে ফিনল্যান্ডে কর্মরত অবস্থায় আছি, তো ফিনল্যান্ডে কর্মরত অবস্থায় আমি 6 বছর ধরে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে জড়িত। সেখানে বেশ কিছু ট্রেন্ডস আমি ফলো করছিলাম। তো আজকে প্রথমে আমি আপনাদেরকে কিছু বর্তমান সময় ট্রেন্ডস গুলো বলবো আর কি, এবং এরপরে কিছু ডেভেলপমেন্ট প্র্যাকটিস যেগুলো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে গেইন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5G ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা বলা হচ্ছে 2021 সালে বাংলাদেশে টেলিটক 5G নেটওয়ার্কের লাইসেন্স নিয়ে আসবে এবং 2021 সাল কিন্তু খুব বেশি দূরে নয়। এই 5G নেটওয়ার্ক আমাদেরকে যে বিশেষ সুবিধাগুলো দিচ্ছে সেটা হবে 5G আপনার 4G তুলনায় 100 টাইমস ফাস্টার হবে, খুব দ্রুত ডেটা ট্রান্সমিট করা সম্ভব হবে এবং এর ব্যান্ডউইথ হবে 4G থেকে অনেক বেশি, তার মানে অনেক বেশি লোড নিতে পারবে। এই 5G এই সুবিধার জন্য বিশেষ কিছু অ্যাপ ক্যাটাগরি আছে যেগুলো বাংলাদেশে বেশ ভালো জনপ্রিয় হতে পারে। তার মধ্যে আমি যদি বলি হেভি কন্টেন্ট বেসড যে মোবাইল অ্যাপ্লিকেশন, এখানে হেভি কন্টেন্ট বেসড বলতে বোঝাচ্ছি যে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনেট থেকে অনেক ডাটা লোড করতে হয় তাদের মোবাইলে, যেমন ভিডিও স্ট্রিমিং বা ভিডিও বা পিকচার রিলেটেড অ্যাপ্লিকেশন গুলো, এক্সাম্পল হচ্ছে ইউটিউব বা নেটফ্লিক্স টাইপের অ্যাপ্লিকেশন। এছাড়া গেমিং যে অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো শুরু করতে গেলে কিন্তু ইন্টারনেট থেকে অনেক কন্টেন্ট তাদেরকে ডাউনলোড করতে হয়। এছাড়া ভিডিও স্ট্রিমিং করা বা ভিডিও কমিউনিকেশন রিলেটেড যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন গুলো যখন 5G আমাদের দেশে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করা শুরু করবে তখন এই অ্যাপ্লিকেশন গুলো বেশ জনপ্রিয়তা পাবে বলে আমার মনে হয়। এরপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেটা আমি বাইরে দেখেছি যে ওয়্যারেবল ডিভাইস গুলোর সাথে স্মার্টফোনের ইন্টিগ্রেশন। এখানে ওয়্যারেবল ডিভাইস বলতে শুধুমাত্র আমরা যদি স্মার্ট ওয়াচের কথা বলি তাহলে ভুল হবে। আরো বিভিন্ন ধরনের ওয়্যারেবল ডিভাইস আছে, যেমন ফিটনেস ব্রেসলেট, হার্ট রেট মনিটর, স্মার্ট গ্লাস বা স্মার্ট শু এইগুলো। এবং এখন এই স্মার্টফোনই কিন্তু প্রধান কন্ট্রোলার হিসেবে কাজ করে এই ওয়্যারেবল ডিভাইস গুলো। সাধারণত ওয়্যারেবল ডিভাইস গুলো আপনার বডির কোনো একটা পার্টে কানেক্টেড থাকে এবং তারা বডি থেকে বেশ কিছু ডাটা কালেক্ট করে কোনো কন্ট্রোলারের কাছে সেই ডাটাটা পাঠাতে পারে। এখানে কন্ট্রোলার হচ্ছে স্মার্টফোন, এবং আপনি যদি স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন যে অ্যাপ্লিকেশনটা সেই ডাটাগুলো অ্যানালাইজ করে কিছু আপনাকে ডেটা শো বা কিছু ইনফরমেশন ভিজুয়ালাইজ করবে, সেটা বেশ কাজের একটা জিনিস। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার বডিতে কোনো একটা সেন্সর আছে যেটা আপনার হার্ট রেট মনিটর করতে পারে বা আপনার বডির গ্লুকোজ লেভেলটা চেক করতে পারে, এবং এই ডাটাটা আপনার স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশনে পাঠানো হলো। স্মার্টফোনে অ্যাপ্লিকেশনটা করবে কি, সেই ডাটা অ্যানালাইজ করে আপনার শরীরে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনাকে যেমন ইনফর্ম করতে পারবে, সেই সাথে কানেক্টেড ডাক্তার, হসপিটাল বা আপনার প্রিয়জনদেরকে জানাতে পারবে। তো এটা কিন্তু বেশ ভালো একটা প্রযুক্তি হতে পারে।
আর এছাড়াও আমাদের দেশে বর্তমানে মানুষজন ফিটনেস নিয়ে অনেক সচেতন, সুতরাং তারা কত কিলোমিটার দৌড়াচ্ছেন, তারপর কিরকম ক্যালোরি বার্ন হচ্ছে, তো এই ইনফরমেশন গুলো দেখতে এবং সেটা কম্পেয়ার করতে খুব পছন্দ করেন। তো আমার কাছে মনে হয় যে এই ওয়্যারেবল ডিভাইসের ডেটা স্মার্টফোনে অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেশন করে যদি কোনো কিছু আমরা করতে পারি, সেটা বেশ ভালো একটা মার্কেট হবে। এরপর আসি আইওটি ডিভাইস। আইওটি বলতে আমরা আসলে বুঝি কিছু স্মার্ট বা ফিজিক্যাল ডিভাইস যেগুলো ইন্টারনেটে কানেক্টেড এবং কিছু কোন একটা কন্ট্রোলারের মাধ্যমে আপনি এই ডিভাইসগুলোকে কানেক্ট করবেন। খুব ইজি এক্সাম্পল হচ্ছে স্মার্ট হোম। বলা হচ্ছে যেহেতু স্মার্টফোনটা আপনার সাথে থাকছে এবং স্মার্টফোনটা সবচেয়ে বেশি মানুষের কাছে আছে, তো আপনি স্মার্টফোনটাকে একটা রিমোট কন্ট্রোলারের মতো ইউজ করতে পারবেন। আপনার ঘরের কোনো লাইট জ্বালানো আছে কিনা, বা গ্যাসের চুলাটা চালিয়ে রেখে আসছেন কিনা, বা ওয়াশিং মেশিনটা চালাতে ভুলে গেছেন, সবকিছু আপনি স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর এছাড়াও আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে স্মার্ট ফার্মিং। বাংলাদেশ এগ্রিকালচার বেসড কান্ট্রি, তো এই স্মার্ট ফার্মিং নিয়ে বাইরে অনেক রিসার্চ হচ্ছে এবং বাংলাদেশেও যদি এই স্মার্ট ফার্মিং এর কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে কিন্তু এই শস্য ক্ষেত্রে না যেই আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার মাঠকে পর্যবেক্ষণ করতে পারবেন এবং অটোমেটিক ইরিগেশন সিস্টেম এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা বেশ হ্যান্ডি। এরপর আসি ইনস্ট্যান্ট মোবাইল অ্যাপ। এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান, তাহলে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, যে সেটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সাধারণত যেটা হয়, আমরা মোবাইলের মাধ্যমে প্রচুর ভিডিও করি, ছবি তুলি, তো একটা সময় এটা কিন্তু খুব স্বাভাবিক যে আপনার মোবাইল ফোনের স্টোরেজটা শেষ হয়ে যেতে পারে এবং তখন একটা নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা বেশ কষ্টসাধ্য। ইনস্ট্যান্ট অ্যাপ এই ফিচারের মাধ্যমে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেই সেটাকে সরাসরি ইউজ করতে পারবেন এবং তার বেসিক ফিচার গুলো জানতে পারবেন। বলা হচ্ছে যে সাধারণত ই কমার্স বা অনলাইনে কেনাবেচা এই টাইপের সার্ভিসের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সেগুলো বেশ বেনিফিটেড হবে এই ইনস্ট্যান্ট মোবাইল অ্যাপ ফিচারের মাধ্যমে। শুধু তাই নয়, আপনি যদি নতুন একটি অ্যাপ্লিকেশন মার্কেটে নিয়ে আসতে চান, তাহলে যাতে ইউজাররা ডাউনলোড না করে আপনার অ্যাপ্লিকেশনের ফিচারগুলো কি আছে সেটা জানতে চায়, তাহলে এই ইনস্ট্যান্ট অ্যাপ ফিচারটা বেশ হেল্পফুল হবে। তো আশা করি যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তারা আপনাদের অ্যাপ্লিকেশনে এই ইনস্ট্যান্ট অ্যাপ ফিচারটি অ্যাড করার কথা চিন্তা করবেন। একটা সময় ছিল যখন আমরা ওয়েব হোস্টিং কিনে সেখানে আমরা স্ক্র্যাচ থেকে আমাদের সার্ভার সেটআপ করতাম, ডেটাবেস সেটআপ করতাম, কিভাবে তার সিকিউরিটি এনশিওর করা যায়, তারপর ডাটাবেজের ব্যাকআপ রিস্টোর সব আমরা নিজেরাই করতাম। কিন্তু বর্তমান সময়ের বেশ পপুলার কিছু ক্লাউড প্ল্যাটফর্ম এই সব সুবিধাগুলো আমাদের দিচ্ছে। তো যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তাদেরকে আসলে বলা হচ্ছে যে আপনারা ফোকাস করুন শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের প্রতি, কি ফিচার ইউজারের জন্য ইউজফুল হবে সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করুন। সার্ভার মেইনটেনেন্স বা অপারেশনস এই রিলেটেড টাস্কগুলো ক্লাউডকে দিয়ে দিন। বর্তমানে ক্লাউড বিভিন্ন প্রবলেমকে অনেক ইফেক্টিভলি এবং কস্ট এফিশিয়েন্ট ভাবে সলভ করতে পারছে। তো কয়েকটা ফ্যাক্টর এখানে বলা আছে, যে আপনার সার্ভারে অ্যাভেলেবিলিটি বা সার্ভারের স্কেলেবিলিটি ইস্যু, যদি আপনাকে অডিও ভিডিও প্রসেসিং করতে হয়, ডাটাবেস ব্যাকআপ করা, রিস্টোর করা, এছাড়াও সিকিউরিটি রিলায়েবিলিটি, এই বিষয়গুলো ক্লাউড বেশ ভালোভাবে হ্যান্ডেল করছে। বর্তমানে ফিনল্যান্ডে আমি এই ট্রেন্ডটা বেশ দেখেছি যে যখনই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে কেউ, তারা আসলে ক্লাউড ফার্স্ট অ্যাপ্রোচে যায়। যখন কোম্পানি গ্রো করে এবং তাদের অনেক রেভিনিউ হয়, তখন হয়তো তারা চিন্তা করে ঠিক আছে আমার নিজের একটা সার্ভার সেট আপ করি, যেটা হয়তো লং টার্মে কস্ট ইফেক্টিভ হতে পারে, কিন্তু ইনিশিয়াল লঞ্চের জন্য ক্লাউড টেকনোলজিটাকে চিন্তা করতে পারেন আপনাদের অ্যাপ ডেভেলপমেন্টের সময়। এছাড়াও আরো বেশ কিছু অ্যাপ ক্যাটাগরি ট্রেন্ডিং আছে, তার মধ্যে কিছু বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং, যেমন অন ডিমান্ড মোবাইল অ্যাপস, যেগুলো রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন বা ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন, এগুলো বিশ্বের বাইরে এবং দেশে সবখানেই ট্রেন্ডিং। এছাড়া আরেকটা ট্রেন্ড আমি দেখেছি বাইরে, সেটা হচ্ছে আপনার বিজনেস যতই ছোট হোক না কেন, তারা নিজেদের জন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে। বাংলাদেশে প্রধানত যেটা হয় যে কেউ যখন একটা ছোট বিজনেস তৈরি করে, যেটা কাস্টমারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তারা ফেসবুকে একটা পেজ খোলে এবং সেখানে তাদের ব্র্যান্ডিং করতে থাকে। এটা হয়তো জিরো কস্ট আপনি যখন শুরু করছেন, কিন্তু আপনার বিজনেসের যদি গ্রোথের কথা চিন্তা করেন, ইউজারের সাথে কানেকশনের কথা চিন্তা করেন, তাহলে হয়তো একটা মোবাইল অ্যাপ তৈরি করতে কিছুটা খরচ হবে, কিন্তু এটা লং টার্মে আপনার বিজনেস জন্য প্রফিট দিবে। আর সবচেয়ে বড় কথা কি, যখন আপনি কাস্টমারের জন্য একটা মোবাইল অ্যাপ তৈরি করবেন, সেই কাস্টমার ভাববে যে আমার জন্য আসলে সে চিন্তা করছে। ফেসবুকে কাইন্ড অফ আপনি মাইকিং করে বেড়াচ্ছেন, ইউজার সরাসরি কানেক্ট করতে পারেন আপনার সাথে। তো এই ছিল বর্তমান সময়ের কিছু ট্রেন্ড যেগুলো আমি অবজার্ভ করেছি বাহিরে। আর এখন আমি কিছু ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস বলবো। এগুলো মূলত ফোকাস অন অ্যান্ড্রয়েড
কারণ আমার এক্সপেরিয়েন্স অধিকাংশই অ্যান্ড্রয়েড রিলেটেড। আর আমি হয়তো শুধুমাত্র কি পয়েন্ট বা কনসেপ্ট গুলো এইখানে এই প্র্যাকটিস গুলোতে বলে যাব। আমি চেষ্টা করবো, আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, ডিফারেন্ট ফেজে আমরা জিনিসটা ডেভেলপ করি, তো প্রতিটা ফেজের কিছু প্র্যাকটিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা সবাই আমরা এটা জানি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা ইউনিভার্সিটিতে থিওরিটিক্যালি এই জিনিসটা অনেক পড়ি, তখন আমরা ভাবি যে আচ্ছা এটা কিভাবে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব। আর সাধারণত যারা টেকনোলজির সাথে জড়িত নয়, একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি বলতে প্রধানত মনে করা হয়তো শুধু কোডিং করা বা প্রোগ্রামিং করা, কিন্তু সেটা খুবই ছোট একটা অংশ। এর সাথে আরো অনেক কিছু জড়িত। একটা অ্যাপ্লিকেশন আপনি প্ল্যানিং ফেজ থেকে শুরু করে সেটাকে মার্কেটে জনগণের কাছে পৌঁছে দিতে বেশ অনেকগুলো ধাপ পার হতে হয়। তো আমি এখানে প্রাইমারিলি 5টা ধাপ দেখিয়েছি, যেটা শুরু হয় প্ল্যানিং এবং অ্যানালাইসিস থেকে। আপনার একটা খুব ক্লিয়ার একটা আইডিয়া আছে যেটা থেকে আপনি অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, তো সেটা হচ্ছে প্ল্যানিং এবং অ্যানালাইসিস ফেজ। যখন আপনি প্ল্যান এবং অ্যানালাইসিস ফেজটা পার হয়ে গেলেন, আপনাকে এটা ডিজাইন করতে হবে, যেখানে আমরা ইউআই ডিজাইন করা বলি বা অ্যাপের আর্কিটেকচার ঠিক করা বলি, এবং আরো অনেক ডিজাইন রিলেটেড কাজ এই ফেজে করি। এই ফেজের পরে আমাদের রিকোয়ারমেন্টটা প্রিপেয়ার হয়ে যায় এবং আমরা যারা সফটওয়্যার ডেভেলপার, যারা অ্যাপ ডেভেলপার, তারা রিয়েল কোডিং এ চলে যাই। এরপর ডেভেলপমেন্ট হওয়ার পরে আপনার প্রোডাক্ট রেডি হয়ে গেল, তারপরে এটাকে আপনাকে ভ্যালিডেট করতে হবে যে আইডিয়া নিয়ে আপনি শুরু করেছিলেন এবং যে রিকোয়ারমেন্টটা আপনি পেয়েছিলেন সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে কি হয়নি। টেস্টিং শেষ, আপনি এরপর ডিস্ট্রিবিউট করে দেন মার্কেটে। এরপর আপনাকে এটাকে মেইনটেইন করতে হবে, কারণ ডিস্ট্রিবিউট করে দিয়েই কাজ শেষ হয়ে যায় না। আপনাকে কনস্ট্যান্ট একটা ফিডব্যাক চ্যানেল রাখতে হবে, যাতে করে ইউজার আপনাকে ফিডব্যাক দিতে পারে অ্যাপ্লিকেশনটা কেমন কাজ করছে, কোন রকম বাগ রিপোর্টিং হচ্ছে কিনা। তো এই মেইনটেনেন্স ফেজে এই জিনিসগুলো মনিটর করতে হয়। এবং আপনি দেখেন এখানে গ্রাফটা কিন্তু একটা হচ্ছে সাইকেল, তার মানে এটা থেমে থাকে না। এরপর হয়তো আপনি নতুন ফিচার আরো ডেভেলপ করবেন, তখন সেটা আবার সেই প্ল্যানিং ফেজ থেকে শুরু করে মেইনটেনেন্স ফেজ পর্যন্ত যাবে। এইভাবেই পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা চলতে থাকে। আচ্ছা, বর্তমানে প্লে স্টোরে প্রায় 3 মিলিয়ন মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আর অ্যাপল স্টোরে আছে 2 মিলিয়ন মোবাইল অ্যাপ্লিকেশন। সুতরাং আজকের এই সময়ে যদি আপনি একটা ইউনিক অ্যাপ আইডিয়া তৈরি করতে চান, সেটা আসলে কষ্টকর। আমরা যেটা ফোকাস করি বা আমরা যেটা সাজেস্ট করি যে ট্রাই টু ফাইন্ড এ বেটার সলিউশন অফ অ্যান এক্সিস্টিং প্রবলেম রাদার দ্যান ফাইন্ডিং অ্যান ইউনিক অ্যাপ আইডিয়া। কারণ আপনি আপনার আইডিয়া নিয়ে আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে সার্চ করবেন, দেখবেন কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন আছে এবং হয়তো তাদের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন মার্কেটে সাকসেসফুল। সুতরাং চেষ্টা করুন যে কিভাবে একটা বেটার সলিউশন হয়তো ইউজারদেরকে দেওয়া যায়। এছাড়া আপনি যদি মার্কেটে যে সকল অ্যাপ্লিকেশন গুলো সাকসেসফুল তাদের সাকসেস স্টোরি যদি পড়ে রাখেন, কিছু বিষয় কমন পাবেন, যেগুলো আমি এখানে উল্লেখ করেছি। অ্যাপটি দেখবেন খুব ইউজফুল, পারফরমেন্স খুব ভালো, খুব রিলায়েবল একটা অ্যাপ্লিকেশন, ইউজারকে এনগেজ করে রাখে, তার মানে আপনি অ্যাপটা ছেড়ে চলে গেলেও পরে আবার সেই অ্যাপটাতে আপনি আরেকবার আসবেন। এবং অনেক সময় গুড লুকিং বা অ্যাপিয়ারেন্স এটাও হয়তো বা কাজ করে সাকসেসফুল হওয়ার জন্য। তো সুতরাং প্রথম যে আমাদের অ্যানালাইসিস যে ফেজটা বা প্ল্যানিং যে ফেজটা থাকে, সেখানে আমরা আসলে মার্কেট রিসার্চ করি এবং এই মার্কেট রিসার্চের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমরা প্রথমে আসলে বোঝার চেষ্টা করি যে কোন ফ্যাক্টর গুলো আমার অ্যাপটাকে সাকসেসফুল করবে। শুধু তাই না, এর সাথে আমরা যে আইডিয়াটা জেনারেট করি সেটাকে ভ্যালিডেট করার ট্রাই করি, যে ঠিক আছে আমি যে আইডিয়াটা নিয়ে কাজ করব এটা কি আসলেই ভ্যালিড কিনা আমাদের দেশের পার্সপেক্টিভে, বা আমি যে টার্গেট গ্রুপ নিয়ে কাজ করবো তাদের এটা আসলেই দরকার কিনা। এবং আপনি নিশ্চয় দেখবেন যে আপনি যে আইডিয়া নিয়ে কাজ করছেন হয়তো তার কম্পিটিটর অলরেডি মার্কেটে আছে, তাদের সাকসেস স্টোরি থাকতে পারে, তাদের ফেলিয়ার স্টোরি থাকতে পারে। দুটোই স্টাডি করুন এবং দুটো থেকেই কিছু শেখার চেষ্টা করুন। এছাড়াও মার্কেট রিসার্চটা দরকার আপনার টার্গেট অডিয়েন্স বা টার্গেট মার্কেটটাকে ন্যারো ডাউন করার জন্য। আমি যদি এখানে বর্তমানে বাংলাদেশের অপারেটিং সিস্টেমের, মোবাইল অপারেটিং সিস্টেমের স্ট্যাটিস্টিক্স দেখাই, তাহলে অ্যান্ড্রয়েড সবচেয়ে বেশি। তো সুতরাং আমি যদি এখন একটা অ্যাপ আইডিয়া নিয়ে কাজ করি, স্বভাবতই আমি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটাকে প্রথমে চয়েস করব। এরপর অ্যান্ড্রয়েডের 9টা ভার্সন এখন আছে, আর ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 24,000 ডিভাইস আছে অ্যান্ড্রয়েড। আপনি যখন অ্যাপটা ডেভেলপ করবেন, আপনি কি সব ভার্সনের জন্য করবেন? আপনি কি সব ডিভাইসের জন্য করবেন? না, আপনাকে বাছাই করে নিতে হবে যে কোন ভার্সনটা বাংলাদেশে চলছে এবং কোন ডিভাইস গুলো বাংলাদেশে বেশি পপুলার। এটা কেন দরকার? আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করি, আমরা ভিডিও নিয়ে কাজ করি, সেখানে দেখা গেছে যে আমি ভিডিও হয়তো স্যামসাং মোবাইলের জন্য কোনো একটা সলিউশন বের করলাম, কিন্তু সেটা শাওমি বা অন্য ডিভাইসের জন্য কাজ করছে না। তখন আমাকে সেই ডিভাইসের জন্য আবার একটু অন্যভাবে কোডটা চেঞ্জ করে কাজ করাতে হয়। তো সুতরাং
আপনি যদি মার্কেট রিসার্চ করে দেখলেন যে বাংলাদেশে স্যামসাং এর মার্কেট শেয়ার বেশি, তাহলে আপনি আগেই স্যামসাং মার্কেটকে টার্গেট করে তার জন্য আগে সলিউশনটা বের করেন, তারপর দেখেন যে কোন ডিভাইস গুলো বাংলাদেশে বেশি পপুলার, হয়তো তাদের জন্য সলিউশনটা করবেন। তো এতে করে আপনার ডেভেলপমেন্ট টাইমটা কমে যাবে এবং বেশি জনগণের কাছে বা বেশি ইউজারের কাছে আপনি পৌঁছাতে সক্ষম হবেন স্বল্প সময়। এবং একইভাবে যদি অ্যান্ড্রয়েডের ভার্সন বাংলাদেশের মার্কেট শেয়ার দেখেন, তাহলে যদি আপনি অ্যান্ড্রয়েড 5, 6, 7, 8 শুধু এই চারটাকে টার্গেট করেন, তাহলে বেশিরভাগ মানুষের কাছে বেশিরভাগ ইউজার বেজ আপনি পেতে পারবেন। তো যাই হোক, এই যে আমরা মার্কেট রিসার্চ করি, এই মার্কেট রিসার্চ করে আসলে আমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার পাওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে কেন মানুষ আমার এই অ্যাপটা ইউজ করবে, এবং আমার এই অ্যাপে সিঙ্গেল ফিচার কোনটা আছে যেটা অন্য সব অ্যাপ্লিকেশন থেকে বা সিমিলার অ্যাপ্লিকেশন থেকে ডিফারেন্ট। তো আমি আশা করি আপনারা যখন অ্যাপ ডেভেলপ করবেন বা আপনারা করছেন, আপনারা এই কোশ্চেনটা মাথায় রাখবেন। এরপর আসি ডিজাইন ফেজে। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমরা যখন ডিজাইন করি, আমাদের টিমে ইউজার ইন্টারফেস ডিজাইনার আছে, ইউজার এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার আছে, এই দুটো কিন্তু ডিফারেন্ট। ইউজার ইন্টারফেস যে ডিজাইনার, সে আসলে আপনাকে অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে সেই ইনফরমেশনটা দিবে, কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার বা ইউএক্স ইঞ্জিনিয়ার আমি যাদেরকে বলি, এটা মোর ইম্পর্টেন্ট দ্যান ইউজার ইন্টারফেস। এটা আপনাকে দিবে যে অ্যাপটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার ফিলিংসটা কেমন হবে। আপনি কি অ্যাপটা ইউজ করার পর, বন্ধ করার পরে আবার এই অ্যাপটা ইউজ করতে চাইবেন? কাইন্ড অফ একটা ইউজারের জার্নিটা কি হবে, কেমন হবে, এবং কতটা সহজভাবে সে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারে, এই এক্সপেরিয়েন্স গুলো আমরা ইউএক্স ডিজাইনারের কাছ থেকে পেয়ে থাকি। তো যাই হোক, আমরা আসলে শুরু করি একটা কাল্পনিক চরিত্র তৈরি করা থেকে, এবং আমরা কিছু গল্প দাঁড় করাই যে সেই কাল্পনিক চরিত্রটি এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজ করছে। আমরা ইউজার স্টোরি বলি এটাকে, ইউজার স্টোরি গুলো ডিফাইন করি, এবং সেখান থেকেই সফটওয়্যারের রিকোয়ারমেন্ট গুলো তৈরি করা বা তারপর হচ্ছে আমাদের ইউআই মকআপ গুলো তৈরি করা, এই কাজগুলো আমরা তারপর করে থাকি। এবং যারা ইউজার ইন্টারফেস যারা ডিজাইন করছেন, আমি সাজেস্ট করব যদি আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেন, ডেফিনেটলি অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল যে গাইডলাইন সেটা একটু পড়ে দেখবেন। আর যারা আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তারা অ্যাপেলের হিউম্যান ইন্টারফেস ডিজাইন গাইডলাইনটা ভালো করে পড়বেন। এখানে চিত্র সহকারে কোন জিনিসটা করা সঠিক এবং কোন জিনিসটা করা সঠিক নয় খুব সুন্দর করে তারা বর্ণনা করেছে, এবং সেটা খুবই হেল্পফুল একটা সুন্দর ইউআই ডিজাইন করার জন্য। আর আমি যখন ইউএক্স ডিজাইনের কথা বলছিলাম, আমি আসলে আমার টিমের ইউএক্স ইঞ্জিনিয়ারদের কাছ থেকে বিভিন্ন রুলের কথা শুনতে পারি। এখানে একটা রুল আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটাকে আমরা বলছি 2 ট্যাপ রুল। এখানে বলা হচ্ছে যে কোনো একটা অ্যাকশন করতে যদি আপনার দুটোর বেশি ট্যাপ করতে হচ্ছে মোবাইলে, বা দুটোর বেশি বাটন চাপতে হচ্ছে, তাহলে সেই ডিজাইনটা ভালো নয়। আপনি আবার ডিজাইনটা রিভিউ করেন এবং রিডিজাইন করেন। আর এছাড়াও মোবাইলে যেহেতু এখন আপনার স্মার্টফোন অনেক অত্যাধুনিক এবং সেখানে বিভিন্ন ধরনের জেস্চার আছে, সেখানে আমরা কি করতে পারি, আমরা সিঙ্গেল ট্যাপ করতে পারি, লং ট্যাপ করতে পারি, তো এগুলো আমরা ইউজ করতে পারি। আর এখানে কিছু টুলের কথা বলা আছে, এগুলো ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি। আর ডিজাইন ফেজে যে শুধুমাত্র আমরা ইউএক্স এবং ইউআই নিয়ে চিন্তা করি তা নয়, আমরা অ্যাপ আর্কিটেকচার এবং কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেগুলো আমরা চিন্তা করে থাকি। এরপর ডেভেলপমেন্ট ফেজে যখন আপনি আসবেন এবং আপনি যখন ডেভেলপমেন্ট করবেন, তখন মাথায় রাখবেন মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এই টার্মটি। পুরো প্রোডাক্টটাই আগে তৈরি করার চেষ্টা করবেন না, মিনিমাম ফিচার্স যেটা ইউজারের জন্য ইউজফুল সেই অংশটা তৈরি করে আপনি ইউজারের কাছে ভ্যালিডেট করে নিন। আর এছাড়া আমরা আসলে বলে থাকি ক্লিন আর্কিটেকচার বা মেইনটেনেবল কোড। আশা করি এটা আপনারা আসলেই এখন জানেন এবং ইন্টারনেটে সার্চ করলে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর কিছু থার্ড পার্টি ডেভেলপমেন্ট টুল যদি আমি সাজেস্ট করি, তাহলে বর্তমানে আমরা আরএক্স জাভা বা ড্যাগার ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য, রেট্রোফিট নেটওয়ার্কের জন্য ইউজ করে থাকি। যদি আপনি ফটো প্রসেসিং রিলেটেড কোনো কাজ করতে চান, তাহলে পিকাসো বা গ্লাইড ইউজ করতে পারেন। আর থার্ড পার্টি ডেভেলপমেন্ট টুল ইউজ করার আগে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কন্ট্রিবিউটর কতজন, আর ওই লাইব্রেরিটা ওয়েল টেস্টেড কিনা, এবং যখন অ্যান্ড্রয়েডের ভার্সন চেঞ্জ হয় তারা তাদের লাইব্রেরিটা আপডেট করছে কিনা, এগুলো কিছু ফ্যাক্টর। তাছাড়া আসলে আমি থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করার পক্ষে নই। এরপর হচ্ছে টেস্টিং হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যান্ড্রয়েডে তাদের গাইডলাইনে একটা রুল দিয়েছে 70, 20 এবং 10, যেখানে বলা হচ্ছে যে 70% থাকবে ইউনিট টেস্টিং, 20% থাকবে ইন্টিগ্রেশন টেস্ট এবং 10% থাকবে ইউআই টেস্ট। সাধারণত ইউনিট টেস্ট হচ্ছে আপনার একটা সিঙ্গেল মডিউল বা একটা সিঙ্গেল ক্লাসকে হচ্ছে টেস্ট করে, আর ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে আপনার ডিফারেন্ট যে মডিউলগুলো থাকে তারা নিজেদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে সেই জিনিসগুলো টেস্ট করে। আর ইউআই টেস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজ হচ্ছে সেই জিনিসগুলো টেস্ট করা হয়। এখানে কিছু টেস্টিং টুলের কথা বলা আছে, যেগুলো হচ্ছে রোবো ইলেকট্রিক, মকিটো বা এসপ্রেসো। আপনারা এগুলো চেক করে দেখতে পারেন, আপনাদের হয়তো সহায়তা করবে। এরপর ফাইনাল ফেজ হচ্ছে রিলিজ এবং মেইনটেনেন্স।
রিলিজ করার জন্য প্রথমে আপনি একটা শর্ট ফেজে রিলিজ করতে পারেন, যেটা আমরা বলি আলফা রিলিজ, তারপর বেটা রিলিজ, হয়তো 100 জনকে নিয়ে আপনি টেস্ট করলেন, এরপর প্রোডাকশন রিলিজ হচ্ছে মার্কেটে আপনি অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিবিউট করে দিলেন। আর সবসময় চেষ্টা করবেন এই প্রসেসগুলোকে অটোমেশন করার জন্য, কারণ শুধুমাত্র ম্যানুয়ালি যদি আপনি রিলিজ করতে চান তাহলে সেটা আপনার অনেক সময় লাগে, কিন্তু অটোমেশন আপনার অনেক সময় সেভ করবে। আর ফাইনালি যখন মেইনটেনেন্স পর্যায়ে যাবেন, কিছু মনিটরিং টুল ইউজ করবেন, এতে করে আপনার অ্যাপের ফিডব্যাক, আপনি আপনার অ্যাপের যে ক্র্যাশ হচ্ছে কিনা এগুলো চেক করতে পারবেন এবং বেটার অ্যাপ ইউজারকে ডেলিভার করতে পারবেন। এই ছিল আজকের ট্রেন্ডস এবং প্র্যাকটিস সম্পর্কে কিছু কথা। আশা করি ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে এবং পরবর্তীতে আপনারা যখন অ্যাপ ডেভেলপ করবেন আপনারা আরো সাকসেসফুল এবং বেটার অ্যাপ তৈরি করবেন, এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আস্ক করতে পারেন আমাকে। একবার নিলে ভালো হবে, দুটো একসাথে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আজকাল আমাদের যত মোবাইল ফোনস বাংলাদেশে আসছে বেশিরভাগই ওই কোম্পানি। একটু ধন্যবাদ। আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বটা মানে আমরা শেষে দুইজন স্পিকারের বক্তব্য শেষে একবারে করবো। আচ্ছা সরি ফর ইন্টারাপশন। সরি। ধন্যবাদ প্রকৌশলী জনাব মেজবাহুল ইসলাম। তার দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ তথ্য আমাদের এখানে যারা তরুণ ডেভেলপার যারা আছেন তাদের মধ্যে শেয়ার করার জন্য আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনার এই অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান আমাদের মাঝখানে আপনি আজকে শেয়ার করলেন, তা থেকে আমাদের তরুণ ডেভেলপাররা অনেক উপকৃত হবেন। এবার আমি পেপার উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর শাকিলা বুফাসা, কমিউনিকেশন ল স্পেশালিস্ট, ফ্যাকাল্টি অফ হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ড। তিনি আমাদেরকে আসলে জানাবেন যে কিভাবে নিজেদের পার্সোনাল ডাটা প্রোটেকশন করা উচিত বা পার্সোনাল ডাটা প্রোটেকশনের জন্য গ্লোবালি কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। ডক্টর শাকিলা বুফাসা। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। সম্মানিত আয়োজক এবং মাননীয় অতিথিবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সেমিনারটি আয়োজন করে আমাকে কিছু বলার সুযোগ করে দেবার জন্য এবং এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করা সম্ভব, তাও কিনা আপনার ভীষণ ব্যক্তিগত স্মার্টফোনটির মাধ্যমেই? আমরা সবাই নিজেদের সুবিধার্থে বেশ কিছু অ্যাপ আমাদের স্মার্টফোনটিতে ডাউনলোড করে থাকি এবং ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না যে আমাদের নিজেদের অজান্তেই কত ডিজিটাল ফুটপ্রিন্টস আমরা রেখে যাই আর কত ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলি সেই অ্যাপগুলোর মাধ্যমে। সাম্প্রতিক গবেষণা এ ধরনের অ্যাপকে ভার্চুয়াল স্পাইস হিসেবে অভিহিত করে এমনই উদ্বেগজনক নিউজ প্রকাশ করেছে যে স্মার্টফোন এবং সেখানে ব্যবহৃত অ্যাপগুলো ইউজারদের প্রায় প্রতিটি কর্মকাণ্ড ট্র্যাক করতে টেকনিক্যালি সক্ষম। স্টাডি মতে একজন এভারেজ স্মার্টফোন ইউজারের পার্সোনাল লোকেশন ডেটা ট্র্যাক করা হয় প্রতিদিন প্রায় 428 বার অথবা প্রতি সপ্তাহে 3000-এরও অধিক বার। আজ আমি এমন একটি বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছি যা উন্নত বিশ্বে ইতোমধ্যে ব্যাপক আলোচিত, তা হচ্ছে স্মার্টফোন এবং মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে ইউজারদের পার্সোনাল ডেটা এবং প্রাইভেসি কিভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। আমার ডক্টরাল ডিসার্টেশনের টপিক ছিল
location data, personal data protection and privacy in mobile device usage and EU law perspective, সে কারণে আমি পার্সোনাল লোকেশন ডেটা এবং ইউ রিজিয়নের উদাহরণ বারবার আনবো আমার বক্তব্যে, যেহেতু আমার স্পেশালাইজেশন এটার উপরেই। প্রথমেই আসা যাক পার্সোনাল ডেটা কাকে বলে। ইউ রিজিয়নে সম্প্রতি জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর নামে একটি আইন পাশ হয়েছে, যা গোটা বিশ্বে এখন বেশ আলোচিত। তো এই আইনটির কথা আমি একটু পরে আবারও উল্লেখ করব। এই আইনের আর্টিকেল 4 এর সাব আর্টিকেল 1 অনুসারে যে কোনো ইনফরমেশন যা দ্বারা একজন মানুষকে আইডেন্টিফাই করা সম্ভব তাই পার্সোনাল ডেটা। যেমন কারো নাম, ব্যক্তিগত অবস্থান বা লোকেশন, আইডেন্টিফিকেশন নাম্বার থেকে শুরু করে কারো দৈহিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক আইডেন্টিটি নির্দেশক যে কোনো স্পেসিফিক ফ্যাক্টরই পার্সোনাল ডেটা হতে পারে। একই সাথে এটা জানা প্রয়োজন যে পার্সোনাল ডেটা সাথে প্রাইভেসি কনসেপ্টটি ওতপ্রোতভাবে জড়িত। যদিও এই দুটো কনসেপ্টের মাঝে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, কিন্তু সময় সীমাবদ্ধতার কারণে আমি পার্থক্যগুলো আলোচনা না করে দুটোর মাঝে যে ওভারল্যাপিং সিমিলারিটি গুলো আছে সেটাকেই বিবেচনায় নিয়েছি। তো পার্সোনাল ডেটা প্রোটেকশনকে আসলে ইন্টারনেট প্রাইভেসি বা ইনফরমেশনাল প্রাইভেসি অনলাইন নামেও অভিহিত করা যেতে পারে। ট্র্যাডিশনাল কিছু হিউম্যান রাইটস ল আছে যেখানে রাইট টু প্রাইভেসিকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রোটেক্ট করা হয়েছে, যা বৃহৎ অর্থে ইন্টারনেট প্রাইভেসিকেও ইনক্লুড করে। ইউভুক্ত বিভিন্ন দেশে পার্সোনাল ডেটা প্রোটেকশনকে একটি মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়, যা সংবিধানের মাধ্যমে সংরক্ষিত এবং আইনগতভাবে প্রয়োগযোগ্য। সেখানে ডেটা প্রোটেকশন ইস্যুগুলো হ্যান্ডেল করার জন্য সেপারেট বিধান আছে এবং সেপারেট স্পেসিফিক ল আছে। আমি কিছুক্ষণ আগে যে জিডিপিআর আইনটির কথা উল্লেখ করলাম, এটি 2018 সালের একটা আইন, যা পূর্ববর্তী ডেটা প্রোটেকশন ডিরেক্টিভ, যা 1995 সালের আইন ছিল, সেটাকে রিপ্লেস করেছে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস গুলো তো আসলে কন্টিনিউয়াস প্রসেস, যার কোনো শেষ নেই। অত্যাধুনিক প্রযুক্তির আবিষ্কার এবং উত্তরোত্তর ব্যবহার বৃদ্ধির কারণে নতুন নতুন লিগ্যাল চ্যালেঞ্জ অ্যারাইজ করছে। সেই চ্যালেঞ্জগুলো যাতে এফিসিয়েন্টলি ফেস করা যায়, সেজন্য ইউরোপে টেকনোলজি রিলেটেড ল গুলো টাইম টু টাইম অ্যামেন্ড করা হয় বা প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হয়। তো ইউ রিজিয়নে এই জিডিপিআর কে হার্ড ল হিসেবে প্রয়োগ করা হয়, অর্থাৎ ইউ ভুক্ত দেশগুলোর জন্য এটি বাধ্যতামূলকভাবে প্রযোজ্য। ক্ষেত্র বিশেষে এটির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনও সম্ভব। সেটা কিরকম? ইন্টারনেটের তো কোনো বাউন্ডারি নেই, অর্থাৎ অনেক রিনাউন্ড মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানির সার্ভিসগুলোর উৎপত্তি হয়তো ইউএসএ তে, কিন্তু সার্ভিসগুলোর ব্যবহার কিন্তু গোটা বিশ্বে। যখন ইউ বহির্ভূত দেশের কোনো মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি ইউ রেসিডেন্টদের জন্য তাদের প্রোডাক্ট অফার করে এবং পরবর্তীতে পার্সোনাল ডেটা প্রসেস করে, জিডিপিআর এর বিধান সেই কোম্পানিদের উপরও প্রযোজ্য। এই এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন নিয়ে একটা বিখ্যাত কেস আছে 2014-15 সালের, ম্যাক্সিমিলিয়ান শ্রিমস ভার্সেস ডেটা প্রোটেকশন কমিশনার অফ আয়ারল্যান্ড। এই কেসে প্রমাণিত হয়েছে যে ফেসবুক তার ইউ বেসড আইরিশ সার্ভার থেকে অ্যাডিকুয়েট প্রোটেকশন ছাড়াই তার ইউএস বেসড সার্ভারে পার্সোনাল ডেটা ট্রান্সফার করেছিল, যেটা লফুল ছিল না। ইদানিং বিশ্বব্যাপী মাঝে মধ্যেই রিনাউন্ড কিছু অ্যাপ প্রোভাইডারদের বিরুদ্ধে পার্সোনাল ডেটা প্রোটেকশন ল লঙ্ঘনের অভিযোগ আসছে এবং অভিযোগ প্রমাণিতও হচ্ছে। যেমন জনপ্রিয় গ্লোবাল ট্রান্সপোর্টেশন টেকনোলজি প্ল্যাটফর্ম উবার এর বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ উঠেছে ট্রিপ শেষের পরেও প্যাসেঞ্জারদের লোকেশন মনিটর করার
এবং অন্যান্য পার্সোনাল ডেটা কালেক্ট করার যার সাথে উবার সার্ভিসের কোনো সংযোগ নেই। এখন প্রশ্ন হলো, তবে কি পার্সোনাল ডেটা কালেক্ট এবং প্রসেস করা আনলফুল? না, বিষয়টি তা নয়। রাইট টু প্রাইভেসি কোনো এক্সক্লুসিভ রাইট নয় এবং তার কিছু এক্সেপশন সবসময়ই পারমিটেড। একথা মনে রাখা গুরুত্বপূর্ণ, কিছু নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লফুলি পার্সোনাল ডেটা প্রসেস করা সম্ভব। এরকম কিছু পদক্ষেপের উদাহরণ আমি একটু পরে দিব। বাস্তবে আসলে ডিফারেন্ট সিনারিও বিরাজ করে। প্রথমত, অনেক ক্ষেত্রে আমরা ইন্টেনশনালি বা ভলেন্টারিলি আমাদের পার্সোনাল ডেটা শেয়ার করে থাকি। যেমন আমরা অনেকে চেক ইনস দিতে পছন্দ করি না ফেসবুকে, অথবা যখন আমরা গুগল ম্যাপস ব্যবহার করছি তখন তো আমরা ইন্টেনশনালি আমাদের লোকেশনটা শেয়ার করছি। অথবা কোনো অ্যাপ রান করার জন্য অ্যাপ প্রোভাইডাররা ইউজারদেরকে রিকোয়েস্ট করে বা ইনফর্ম করে পার্সোনাল ডেটা কালেক্ট করতে পারে। ডেটা কালেক্ট করার এই দুটো প্রসেস সম্পূর্ণ লফুল। কিন্তু তৃতীয়ত, যদি নিজেদের বিজনেস প্রফিটের উদ্দেশ্যে বিশেষ কোনো সফটওয়্যার বা টেকনোলজিক্যাল মিনস ব্যবহার করে গোপনে অ্যাপ ইউজারদের পার্সোনাল ডেটা কালেক্ট এবং প্রসেস করা হয়, তাহলে তা হবে আনলফুল এবং তা ইউজারদের রাইট টু প্রাইভেসি এবং পার্সোনাল ডেটা প্রোটেকশনকে লঙ্ঘন করবে। বর্তমান বিশ্বে বিজনেস পার্সপেক্টিভ থেকে ডেটা বা উপাত্তকে, বিশেষত পার্সোনাল ডেটাকে অন্যতম ভ্যালুয়েবল প্রোডাক্ট হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে কাস্টমারদের ভিজিটিং ফ্রিকোয়েন্সি এবং প্রবণতা ধারণা পাবার জন্য পার্সোনাল ডেটা অনেক গুরুত্বপূর্ণ। এসব ডেটা থার্ড পার্টি অ্যাডভার্টাইজার বা ব্রোকারদের কাছে সেলও করা হয়, যা থেকে অ্যাপ ইউজারদের কাস্টমাইজ করতে তারা সক্ষম হয়। এভাবে কালেক্ট করা স্ট্যাটিস্টিক্স থেকে বিভিন্ন শপ তাদের ফেসবুক ইউজার কাস্টমারদের ডিসকাউন্ট বা কুপন কার্ড অফার করার উদাহরণ অহরহই দেখা যায়, যেটা আসলে তাদের বিজনেস পলিসির একটা অংশ। এমনকি জিয়ান্ট টেকনোলজি কোম্পানিগুলো অফলাইন কনভারসেশন ট্র্যাক করার প্রযুক্তিও অ্যাপ্লাই করা শুরু করেছে এবং অনলাইন অ্যাডভার্টাইজমেন্টকে অফলাইন অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করার মাধ্যমে হিউজ ইনভেস্টমেন্ট এবং প্রফিট জেনারেট করছে। এখন আসলে কিছু ইনফর্মাল অ্যাপ্রিহেনশন চলে আসছে এসব কারণে। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা যে আপনি হয়তো আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আপনার পছন্দের কোনো শিল্পীর কোনো একটা বিশেষ গানের কথা আলোচনা করলেন এবং ইউটিউবে পরের দিন সেই গানের সাজেশন চলে আসলো। আপনি কোনো প্রোডাক্টের কথা আলোচনা করলেন, কোনো বিশেষ ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আপনার ফেসবুকে চলে আসলো। এটা আমি দেখেছি, আমার ক্ষেত্রেও হয়েছে এবং অনেকের কাছেই শুনেছি। তো এটা কেন হবে? আসলে বিষয়টা এখন এমন দাঁড়িয়ে গেছে যে যেন কোনো এক সর্বব্যাপী অদৃশ্য নেটওয়ার্ক এবং সিস্টেম আমাদের প্রতিটা কাজ এবং কথা রিচ করতে সক্ষম। সচেতন অনেক স্মার্টফোন ইউজাররা বিষয়টা অনুভব করতে পারেন, কিন্তু সেই নেটওয়ার্ক এবং সিস্টেমটা তাদের ডিজিটাল লাইফে এতটাই অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যে সেটাকে তারা অ্যাভয়েড করতে পারেন না এবং অনেক ইউজার মেনেই নিয়েছেন যে তাদের প্রাইভেসি রাইট কিছুটা কম্প্রোমাইজ করেই ইন্টারনেট ব্যবহার করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা যে 5G এবং IoT টেকনোলজির কথা বলে গেলেন, তো এই টেকনোলজি গুলোতে মানুষের প্রাইভেসি আরো বেশি হুমকির সম্মুখীন হবে। মানুষ হিসেবে অ্যাপ ইউজারদের কিছু অধিকার আছে যা নিশ্চিত করার পরেই তাদের পার্সোনাল ডেটা কালেক্ট এবং প্রসেস করা সম্ভব। যেমন কারণ নিজের সম্পর্কিত ডাটাতে তার অ্যাক্সেস থাকতে হবে এবং সেটি হিউম্যান রিডেবল ফরম্যাটে হতে হবে। এছাড়া ভুল তথ্য সংশোধনের এবং ইরেলিভেন্ট তথ্য রিমুভ করার সুযোগ থাকতে হবে। যে পারপাসে ডেটা কালেক্ট করা হয়েছে তা ফুলফিল হয়ে গেলে ডেটা অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে না।
অ্যাপ ইউজারদের কনসেন্ট বা সম্মতি নিয়ে পার্সোনাল ডেটা প্রসেস করা যাবে। একবার কনসেন্ট দিলেও পরবর্তীতে তা উইথড্র করার সুযোগ থাকতে হবে। পার্সোনাল ডেটা প্রসেস করার জন্য আরো দুটি ইফেক্টিভ ওয়ে হতে পারে অ্যানোনিমাইজেশন এবং সিউডোনিমাইজেশন, অর্থাৎ ইউজারের নাম পরিচয় ধরনের তথ্য সংগ্রহ না করে বা ছদ্ম বিশেষণ আরোপ করে শুধু প্রয়োজনীয় তথ্যটুকু কালেক্ট করা, যাতে ইউজারদের আইডেন্টিফাই করা না যায়। আর আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে কিছু অ্যাপস এর টার্মস, কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসি গুলো হয় অনেক লম্বা এবং জটিল ভাষায় লেখা। অ্যাপ ইউজাররা অধিকাংশ সময় সেই টার্মস গুলো না পড়েই সেগুলো একসেপ্ট করে ফেলে। তো আইন বলে যে টার্মস গুলো ক্লিয়ার, প্রেসাইজ এবং সহজবোধ্য ভাষায় হতে হবে। কিছু টিক বক্স, আইকন বা সিম্বলের ব্যবহারও কার্যকরী হবে। এখন আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশে ডেটা প্রোটেকশনের ধারণাটি এখনো নতুন, কিন্তু এখানে ডেটা প্রোটেকশন আইনের প্রয়োজনীয়তা অনেক বেশি, যেহেতু এখানে জনসংখ্যা অনেক বেশি এবং জনসংখ্যার বড় একটা অংশ স্মার্টফোন এবং মোবাইল অ্যাপস ব্যবহার করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে অর্থাৎ মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ৪৩ ধারায় গৃহ ও যোগাযোগের রক্ষণ অর্থাৎ রাইট টু প্রাইভেসি নিশ্চিত করা হয়েছে। ৪৩-এর খ উপধারা অনুসারে আইনগত কিছু বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকবে। সম্প্রতি বাংলাদেশে যে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পাশ হয়েছে, সেই আইনের ক্ষেত্রটি একটু বিস্তৃত এবং ব্যাপক। প্রযুক্তির অভাবনীয় বিস্তার এবং ব্যবহারের কারণে বাংলাদেশেও যুগোপযোগী এবং স্পেসিফিক পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন প্রণয়ন এখন সময়ের দাবি। সাংবিধানিক বিধানকে অনুসরণ এবং প্রতিফলন করেই এমন আইন প্রণয়ন করা সম্ভব। ধন্যবাদ আপনাদের মনোযোগের জন্য। ধন্যবাদ ডক্টর শাকিলা বুবসা। এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব। যদি কারো আজকের সেমিনারের পেপার বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের স্পিকারদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রফেসর মামুন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি। আর আইওটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে কাজ করছি বাংলাদেশে। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম বক্তার কাছে, যে আমরা যখন বাংলাদেশে একটা ডিভাইস আইওটি ইন্টারফেস তৈরি করবো, সো আমাদের ডিভাইস ইন্টিগ্রেশনের একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেশে আসলে সকল ডিভাইস দিয়ে টেস্ট করার মতো ক্যাপাসিটি আমাদের হয় না, যা গুগলের হয়, যে দে হ্যাভ অল দ্য ডিভাইস টু টেস্ট। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে সাজেশন চাচ্ছি যে কি ধরনের মিনিমাম ডিভাইস ইউজ করে বা সিমুলেটর ইউজ করে যে কত ভাবে আমরা ডিভাইস টেস্টিং মিনিমাইজ করতে পারি, এরর মিনিমাইজ করতে পারি, এটা একটা। আর হচ্ছে কটলিনের ব্যাপারে, বাংলাদেশে কটলিন মাত্র শুরু হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কটলিনের ব্যাপারে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, বিকজ ইউ ওয়ার্ক ইন 6 ইয়ার্স। সো আর আমার ওই কোশ্চেনটাকে এখনই করবো না পরে করবো নাকি? ওকে, থ্যাংক ইউ। বর্তমানে অলরেডি কিন্তু গুগলের যে কনফারেন্স আয়োজিত হয় প্রতি বছর, 2019-এ ওরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে অ্যান্ড্রয়েড এখন থেকে কোতলিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। তার মানে ওরা যত এক্সাম্পল বা যত কোড ল্যাব আপডেট করবে সব কোতলিনেই প্রথম দিবে, তারপর জাভাতে হবে। এখন কথা, জাভার চাহিদা আসলে কখনোই কমে যাবে না। সুতরাং আমি সবাইকে বলবো জাভা যেন যারা কাজ করছে জাভাতে কাজ করে যাক, কিন্তু নতুন যারা ডেভেলপার আসছে তারা আমি দেখছি যে কোতলিন নিয়ে বেশি কাজ করছে। সুতরাং এটা হতে পারে যে ধরুন আপনি এখন একটা প্রজেক্ট শুরু করছেন এবং সেখানে নিউ ডেভেলপারদের নিয়ে শুরু করছেন, তো সেখানে কোতলিনটাকে আপনি ফোকাস করতে পারেন ডেফিনেটলি। আমি সিমিলার এক্সাম্পল দিয়ে যাচ্ছি হচ্ছে আইওএস এর ক্ষেত্রে। আইওএস এ একসময় অবজেক্টিভ সি তে করা হতো, এখন সুইফটে করা হয়। আমরা যখন বাইরে ইন্টারভিউ নেই, অবজেক্টিভ সি এর কোনো প্রোগ্রামার পাওয়া যাচ্ছে না, সবাই সুইফট নিয়ে কাজ করে। তো এটা হয়তো আপনার বিজনেস স্ট্র্যাটেজি হতে পারে যে ঠিক আছে আমি সুইফটেই আমার প্রোডাক্টটা ডেভেলপ করবো, তাহলে ভবিষ্যতে হয়তো আমি বেশি ডেভেলপার পেতে পারি। একইভাবে কোতলিনের ক্ষেত্রে হয়তো সেটা আপনি কাজ করতে পারেন। যারা কোতলিন নিয়ে শুরু করেছে তারা কোতলিন নিয়ে কন্টিনিউ করুক, কিন্তু যারা জাভা নিয়ে কাজ করছে তারা জাভা জানি কখনোই না ছাড়ে, এটা আমি বলবো। আর আইওটির বিষয়ে আমি যেটা বলবো, আসলে আইওটিতে আমি এক্সপার্ট অতটা নই। আমি শুধুমাত্র কিছু স্টাডি থেকে দেখেছি কিভাবে স্মার্টফোনটা আইওটিতে হেল্পফুল হতে পারে। তার মনে হয় যারা বিশেষজ্ঞ যারা আছেন আইওটিতে তারা এই বিষয়ে বেশি ভালো অ্যান্সার দিতে পারবেন। Thank you so much. Our next question to the next speaker. So privacy is very important. I have come across, আমি GDPR নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে, কারণ আমি ইন্টারন্যাশনাল
যারা এনজিও আছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে, তাদের সাথে কাজ করার ইয়ে হয়েছে মোবাইল অ্যাপস এর মাধ্যমে। সো ডাটা অ্যানোনমাইজ ইউজ করা যাবে। সো ডাটা থেকে যদি আমরা নলেজ এক্সট্রাক্ট করি অ্যানোনমাইজলি, এবং সেই নলেজ যদি আমরা কোনো কাজে ইউজ করি, সেটা কি আনলফুল হবে কিনা? অ্যানোনিমাইজ ডাটা কালেক্ট এবং প্রসেস করা আনলফুল না, তবে ইফেক্টিভ অ্যানোনিমাইজেশন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আপনার নাম এবং পরিচয় কালেক্ট করা হলো না, কিন্তু এমন একটা ইনফরমেশন কালেক্ট করা হলো যে একজন মানুষ প্রতিদিন একটা জায়গায় যাচ্ছে, মানে তার লোকেশনটা কালেক্ট করা হলো। তো সেইখান থেকেও কিন্তু তার নামটা কালেক্ট করা সম্ভব হতে পারে, যে তার অফিসের অ্যাড্রেস সেটা সে বাসাতেও ফিরছে, মানে এই রকমের ইনফরমেশন আপনি কালেক্ট করলেন যেটা দিয়ে আইডেন্টিফাই করা যাবে না একজন মানুষকে, সেক্ষেত্রে অ্যানোনিমাইজ ডাটা কালেক্ট করা এবং প্রসেস করা ল। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের স্পিকার আমাদের মাঝখানে আরো থাকবেন, তো আমাদের মাননীয় প্রধান অতিথি ওনার আর একটা প্রোগ্রাম আছে, তো আমরা আপনাদের অনুমোদন ক্রমে প্রোগ্রামটা আমরা একটু চালিয়ে যেতে চাই। প্রোগ্রামের পরে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে, বা এখানে তরুণ ডেভেলপার অনেকে এসেছেন, যেমন তো সবাইকে নিয়ে আমরা স্পিকারদেরকে নিয়ে আমরা আলাদা একটা সেশনে বসবো প্রোগ্রামটা শেষ হওয়ার পরে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী জনাব তানভীর মাহমুদুল হাসান, আমাদের নির্বাচিত সদস্য কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে আমাদের যে সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে ইমার্জিং ট্রেন্ডস ইন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এন্ড পার্সোনাল ডেটা প্রোটেকশন। তো আমরা যখন এই সেমিনারটি আয়োজন করছি, পরিসংখ্যান বলছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9 কোটির উপরে, যার মধ্যে 8.5 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে মোবাইলের মাধ্যমে। এবং আরেকটি তথ্য খুব ইম্পর্টেন্ট, বিশ্বের 10টি শীর্ষ স্মার্টফোন ব্যবহারকারী দেশের মধ্যেও বাংলাদেশ রয়েছে। তো দুইটি তথ্য আমরা সমন্বয় করলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। মোবাইল ব্যবহারের মাধ্যমে আসলে বিশেষ করে এই অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে আমরা কি পেলাম, ছোট একটা উদাহরণ দেওয়া যায়। আমাদের বর্তমান সরকারের সবচেয়ে আলোচিত জননন্দিত মন্ত্রী আমাদের ওয়াদুল কাদের স্যার, ওনাকে পর্যন্ত আমরা দেখলাম যে দুপুরে রোদে রাস্তায় যে সিএনজি আলার সাথে বার্গেন করছে যে কেন সে মিটারে যাচ্ছে না। আমাদের দেশের সিএনজি গাড়িগুলো মিটারে চলতেছিল না, আমাদের জনগণ একদম জিম্মি যে মানে 2 গুণ 3 গুণ ভাড়া নিয়ে চলছিল। ঠিক সেই সময়ে আমাদের দেশে চলে আসলো উবার, অ্যাপস ভিত্তিক একটা পরিবহন ব্যবস্থা, পাশাপাশি আসলো পাঠাও। এখন কিন্তু আমরা দেখলাম জাতি এই একটি অ্যাপসের কল্যাণে, এই প্রযুক্তির কল্যাণে, এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এই সিএনজি সন্ত্রাস থেকে জাতি আজকে মুক্তি পেয়েছে। সংগ্রামী সুধী, অ্যাপসের মাধ্যমে এই উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যে আমাদের দেশে বিদ্যমান অনেক সমস্যা আছে, যেগুলোর আমরা যদি অ্যানালাইসিস করি আমরা দেখি যে আমরা একটি গোলাকার চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি, সমস্যাগুলো থেকে আমরা বের হতে পারছি না। তো এরকম অনেক বিষয় আছে যা আমরা এই প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারি। ছোট দুই একটি কথা বলি, যেমন আমাদের দেশে উবারের পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের দেশে সরকারি গাড়িগুলো চলছে রাস্তায়, এই আমাদের সরকারি গাড়িগুলোর জন্য সরকারি ড্রাইভার আছে, তাদের বেতন পাশাপাশি তারা কিছু ওভারটাইমও নিয়ে থাকে। তো এই গাড়িগুলো যদি আমি নর্মালি চিন্তা করি, এটা দাপ্তরিক যাতায়াতের কাজে ব্যবহারের উদ্দেশ্যেই সরকার থেকে দেওয়া হয়ে থাকে, কিন্তু এই গাড়িগুলো দেখা যাবে যে ব্যক্তিগত কাজেও ব্যবহার হচ্ছে, পারিবারিক কাজে ব্যবহার হচ্ছে। আমি সেটাকে বন্ধ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই টোটাল জিনিসটাকে যদি আমরা অটোমেশন করে নিয়ে আসতে পারি, আমার সরকারি গাড়িগুলো সবগুলা যদি একটি অ্যাপস এর আন্ডারে থাকে এবং ও টোটাল মুভমেন্টে যদি রেকর্ড থাকে, তাহলে কিন্তু আমাদের গাড়ির তেল খরচ থেকে শুরু করে হিসাব, আমার ড্রাইভারের ওভারটাইম সবকিছু আমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। আমি যখন দেখবো যে একটি সরকারি গাড়ি ফাঁকা আছে, চলে যাচ্ছে, আমরা যদি উবারের মতো ওই গাড়িগুলোকেও সরকারি কর্মকর্তা যে কেউ যদি আমরা রেন্ট হিসাবে ইউজ করতে পারি, এক্ষেত্রে সরকারের রাজস্ব অনেক সেভ হবে বলে আমি মনে করি। আমাদের দেশে সরকারি হাসপাতালগুলোর কথা বলি, সেখানে দেখা যাচ্ছে একজন ডাক্তার 3 গুণ 4 গুণ ওভারলোডেড পেশেন্ট দেখতেছে। তো এইখানে আমরা দেখা যাচ্ছে যে 10টা থেকে 12টা এই টাইমটার মধ্যে প্রচন্ড রাশ থাকে, সব রোগী এই সময়টাই যায়। আমরা যদি অ্যাপস ভিত্তিক
আমরা যেহেতু আমার জনগণের 8 কোটি জনগণের হাতে মোবাইল আছে, হ্যাঁ, আমরা যদি অ্যাপস চালু করতে পারি, অ্যাপস এর মাধ্যমে যদি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে টিকিটিং সিস্টেমটা যদি অ্যাপস ভিত্তিক হয়, জাস্ট একটা অ্যাপসে ঢুকবে, সে হসপিটাল সিলেক্ট করবে, অ্যাপস জেনারেটেড তার টিকেট তৈরি, একটা টোকেন পেয়ে যাবে, সে ওই টাইমে ওই রুম নাম্বারে যে সে ডাক্তার দেখাবে। এটা খুব কঠিন কিছু হবে না। এরকম অসংখ্য সমস্যা আমরা আসলে সমাধান নিয়ে আসতে পারি অ্যাপস এর মাধ্যমে। আমাদের দেশে চালু হয়েছে 999, উন্নত বিশ্বের মতো টোল ফ্রি একটি সার্ভিস, যেখানে ফোন দিয়ে আমরা পুলিশের সেবা পাচ্ছি, ফায়ার সার্ভিসের সেবা পাচ্ছি, অ্যাম্বুলেন্সের সেবা পাচ্ছি। তো আমাদের এই 999 একটা অ্যাপস করা দরকার, কেননা 999 আমি একটা কল দিলাম, আমি সার্ভিসটা পেলাম কিনা, পুলিশের সহযোগিতা পেলাম কিনা, আমি কিন্তু ফার্দার কোনো ক্লেমে যেতে পারছি না, বিকজ আমার এই ফোন কলটার আমার কাছে কোনো রিসিপ্ট কপি নাই, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, বা আমার কমপ্লেইনের এগেইনস্টে কোনো কমপ্লেইন আইডি পড়ছে না। কিন্তু যদি অ্যাপস হয়, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কমপ্লেইনের এগেইনস্টে আমি রেকর্ড থাকতেছে, এবং আমি এটার মাধ্যমে উপকৃত হলাম কি হলাম না, এই বিষয়গুলো যাচাইয়ের সুযোগ থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে, এবং যেটা হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য, জনগণের ক্ষমতায়ন। তো যাই হোক, আমাদের সমাজে আমাদের নতুন একটা কনসেপ্ট আনা যেতে পারে, যে সিটিজেন জার্নালিজম। আজকে সবকিছুই সাংবাদিকরা ছবি তুললে বিষয়টা এমন না। সচেতন নাগরিক হিসেবে আমরা যা দেখি, আমরা যা বুঝি, আমরা সরকারের পক্ষ থেকে যদি অ্যাপস চালু করা হয়, যে এই অসঙ্গতিটা দূর করার জন্য আমাদের সিটিজেন জার্নালিজম অ্যাপস চালু করা যায়। তো যাই হোক, অ্যাপস এর মাধ্যমে, অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে, বিশেষ করে যেহেতু আমাদের দেশের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে যাচ্ছে, সবার হাতে স্মার্টফোন চলে যাচ্ছে, আমরা আমাদের সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে একটি বিপ্লব নিয়ে আসতে পারি অ্যাপস এর ডেভেলপমেন্ট এবং এর বিস্তারের মাধ্যমে। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করছেন, মূল্যবান আলোচনা শুনছেন। সবাইকে ধন্যবাদ। শুভ অপরাহ্ন। ধন্যবাদ প্রকৌশলী জনাব তানভীর মাহমুদুল হাসান। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আহ্বান জানাবো, আমরা যার মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, আমাদের আইবি সম্মানিত ফেলো, দেশের পতিতদশা শিক্ষাবিদ, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য, আমাদের সবারই গর্ব, প্রকৌশলী অধ্যাপক ডক্টর প্রকৌশলী সাদাত হোসেন স্যার। আমি অধ্যাপক ডক্টর প্রকৌশলী সাদাত হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। Assalamu alaikum. Very good afternoon. Today's respected president of the seminar and our leader for engineers and president of IIB, chief guest, honorable chief guest, and our senior Manjur Murshid Bhai, our beloved brother, and respected senior fellow engineers. I am grateful to our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and his daughter, our honorable Prime Minister, Bangabandhu Karna, Sheikh Hasina, and also honorable Prime Minister, Dr. Dipu Moni, and Deputy Minister, Barrister Mahbubul Hasan, who gave me an opportunity in such a young age as an academician, as an engineer, and as a professor, who nominated me as a member of the University Grants Commission. It is my first speech in front of my fellow brothers, in front of all of you. What our leader is thinking, she is thinking for young, for technology. She is thinking beyond the scenario. The goal of 2021, the goal of 2030 SDG goal, and the goal of 2040 develop nation and also Delta plan. That's why I am here. That's why as a very young age
I want to share that University Grants Commission, I'm a member, and I am very happy and proud. Also, I am very grateful to our leader, IAB President Sabur Bhai. He is always helping us. He is always supporting us, and especially IAB Engineers Institute. They are working hard to facilitate this goal, the goal of Sonar Bangla, modern Bangladesh, digital Bangladesh. Our advisor is the architect of this modern Bangladesh. So, we are the engineers who are working day and night to build this. Here, I have came across two young experts. You see, two young experts. They are very vibrant. I'm very happy. This Dr. Shakila Bupasha, very fantastic, which is very relevant to the today's topic, data protection, privacy, which is very timely, and I'm thankful to the department, Computer Engineering Department Division, who organized this session, and also today's engineer Mezbul Islam, who is a specialist development sectors. Here I would like to mention for our engineers, for our young developers, please, this is the future. You have to study more. You have to study more. Other day, I have a meeting with government universities. All government universities of the Bangladesh, where they are all VCs were there. In front of them, Dhaka University, our VC sirs, Akhtar sir, BUET, DUET, Russia University, Khulna University, all universities. I told them, sir, as a professor, we are in a shameless condition, very shameless condition. The reason, Bangabandhu, our leader, he is a visionary leader. He made this University Grants Commission in 1973. 1973, but you remember one thing very important. In 1972, 16 December, this law was effective. You see, বঙ্গবন্ধু আমাদের কত সুদূর ভিশনারি ছিলেন। উনি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন করেছিলেন 73 তে 10 ধারায়, এবং সেইটা পিছন দিক থেকে প্রথম বিজয় দিবস থেকে সেটাকে আইনে পালন করার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। That means he has given the utmost priority in education and science higher education. The commission was chaired by at the beginning Professor Muzaffar Ahmed Sir, and he became the Minister of Education. Kudrudi Khuda Commission. All commissions were fantastic. All vice chancellors were fantastic. And I believe we have very good faculties. Still, I told them that actually in Dhaka University, in BUET, we have tremendous good faculties, tremendous scholars. In Russia University, in Khulna University, in Chittagong universities, in engineering universities. However, there is some reason we are becoming shameful that Honorable Prime Minister is working day and night, even at the age of 72 or 73. She is working for a beautiful future, great future for our nation. But what we are doing, we are not in rank. What we are telling that is data is not uploaded or something, it's not my job. We should perform. We should do our job, that our universities will be the rank in future. Within a couple of years, our university will be the branded university in Asia, in Europe, in America. Because you see, from Malaysia people were coming to Bangladesh to study in Dhaka. From Nepal people were coming to Bangladesh.
even from India, people were coming to Bangladesh. So we unitedly, this young future, young generation, young people, if you work hard, if you do your research in foreign, from even in Helsinki, if you do your job and cooperate and give the suggestion, give the work properly, we can do a blended. You see, we have become we are not in Bangladesh bottomless basket. We are a developed country and proud nation. The role model, our Bangabandhu Karna has given us the opportunity with the help of our political leaders and others. It has become an enormous strength in world arena. She has become a world leader. So we got a leader, but we are in technology. We are lagging behind. And 5G is knocking. And IoT, Internet of Things, or blockchain, or artificial intelligence. Oh, one thing I want to mention. Our Prime Minister mentioned quantum computing. I am a researcher and a PhD holder of quantum computing. She mentioned 6-7 days back. She mentioned artificial intelligence. She mentions blockchain. That means she is very much interested in fourth industrial revolution. She is very much interested in technology. Her son, our ICD advisor, honorable ICD advisor, he is working for the future of our country. Our engineers are the backbone of this new nation. And higher education is a key to success. There is no other way if we do not build a better universities, professional structure, technological support, and professional developer or engineers, researchers, whatever we mention, we cannot contain those things. So I would request, I will help, I will try my best. There is also, today is a pride for IEB with 3 engineers. There was three engineers in University Grants Commission. Professor Dilaf Afroz Madam, she was nominated for 2nd time, and 2 times VC, Professor Dr. Alengir, Kuwait VC, he is the nominated for the University Grants Commission. Another important thing, I am from a private sector, private universities. So it is also very challenging, but our leader, our Honorable Prime Minister has taken the chance, given me opportunity, and she is forward looking. That shows that she is a technology driven, she is a forward looking, and she encourages young, she encourages research, she encourages like this new divisions who will be working for Shodar Bangla, Develop Bangla, New Bangla, who will give a better future for our country. Another important thing I want to mention again, that is local problem. We have to work for local problem solving. That our one speaker mentioned that there are problems that 5G is coming. So there will be problem how to solve those datas, or how to be in the good in market. Video, he is working in a video. There are much research in video. There are much research. Can you imagine? That is hundreds in Sweden also, in Finland also, in the US also. Very good research is going on. Without that research, you cannot become a professional in technology. You cannot enrich. We cannot become a rich country, developed country. So our generation, next generation, we are looking for you, that you will work hard. You will see the Bangabandhu's dream, that we are in satellite, Bangabandhu satellite. We are having Padma Bridge, metro rail, but in technology somehow we are trading. We are trading from China. We are trading from some other countries. So I believe it should change. And
we should go forward. And I believe Engineers Institute of Bangladesh will be the pivotal, will be the leader, will be the flag bearer of this. That's why I have a several meeting. Today morning also I have a World Bank team, and also Professor Mahfouz was there. I was an expert member of ICT Ministry, RUET, IoT Lab. I am the expert member, Russia University, ARVR Lab. I am the expert member, Bangladesh Digital Universities. I am looking into the expert labs and others. But all of us work will be in vain if we do not get good quality students. I am heading research divisions. I am heading Prime Minister's gold medal. All those things. Even we are paying, I told them that 50,000 taka per month for research. 10 fellow we are giving. We want to increase it, but we do not get proper candidate. In the 16 million people, many universities, we are not getting it. What I have learned from those things. So these things should be addressed. And today's, I have some suggestions from mobile app. Professor Mahmood already mentioned about that. I will suggest developers should cooperate each other, and technology is changing. So developers should, home and abroad, should cooperate. And you have seen that GitHub is a very excellent platform for development. GitHub, you have to work on GitHub, and agile programming. So this is one suggestion. And for communication law, it's very new. I would request her to get more information and come across Bangladesh, come to Bangladesh to help this formulate. There are maybe few people are here in communication law or cyber law, those things, very few, and we have to protect our privacy. This is also a important thing, because technology is giving many things, technology taking away at risk our offices, our banks, our money, our wealth is in stake. Our wealth, our status in stake, our image is in stake. Sometimes a good people, if something through technology, his image is ruined. It is happening. So we should have a good law, data protection, and for there, I hope she will help, she will support us, and there's the thing. And I'm very happy to see my fellow engineers here for the first time being a member. Thank you very much. Thank you, IB. Thank you, President. Thank you all. Thank you very much. Thank you, sir. Thank you, Professor Dr. Engineer Shahdad Hussain, sir, the Honorable Member of University Grants Commission. Sir, I would like to mention here that your appreciation is our inspiration. So, under the leadership of this executive committee of President Abdul Sabur Bhai and General Secretary Manjur Murshid Bhai, I hope IB will thrive. IB will thrive to the extent that we expect, sir. Thank you, sir. আমি অনুষ্ঠানের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম পিএন স্যারকে সভাপতির বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সেমিনারের প্রধান অতিথি এবং আইএবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সমাজের গর্ব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং উপস্থিত ইউজিসি মেম্বার প্রকৌশলী সাজ্জাদ হোসেন, আইবির সেক্রেটারি জেনারেল মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মেজবাহুল ইসলাম যিনি কিনোট স্পিকার ছিলেন, কিনোট স্পিকার ডক্টর শাকিল আবু পাশা এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাধারণ সম্পাদক রনক হাসান সহ আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে
একটা দীর্ঘ পরিক্রমার ভিতর দিয়ে কম্পিউটার আজকে এই পর্যায়ে পৌঁছছে। আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, আমরা চাই বা না চাই এই মোবাইল ফোনই আমাদের আলটিমেট ডেস্টিনেশন। ইউবিকুইটাস কম্পিউটিং বলেন, আপনি হেলথ সেক্টর বলেন, আজকে হয়তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, হসপিটাল যাচ্ছি, কয়েকদিন পর মোবাইল ফোনকেই সবকিছু জিজ্ঞেস করবো। বাসায় কোনো কাজ করতে হবে মোবাইল ফোনকেই বলবো, চেয়ার টেবিল ফ্রিজ ট্রিজ যাই কিছু ঠিক করতে হোক সবকিছু মোবাইল ফোনকেই বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2009 সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, যেখানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় 2011 সালে, অর্থাৎ আমরা সবকিছুতেই পায়োনিয়ার। তাহলে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে কেন পায়োনিয়ার থাকবো না? সেই কোশ্চেনটা হয়তো আপনারা এখানে যারা অ্যাপস ডেভেলপমেন্টে কাজ করতেছেন তাদের কাছে আমার রয়ে গেল। কাজেই আমরা চাই যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে আমরা যে পথে আগাচ্ছি সেই পথে বাংলাদেশি পায়োনিং ভূমিকা পালন করবে, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে এই বিশ্বকে পাল্টে দিবে। ডেফিনেটলি ডক্টর শাকিব আবু পাশা যে কথাগুলি বলেছেন যে বিভিন্ন প্রাইভেসি ইস্যুগুলি, আমরা যখন অ্যাপস ডেভেলপ করবো সেই প্রাইভেসি ইস্যুগুলি অবশ্যই খেয়াল করব, কারণ প্রাইভেসি ইস্যু যদি মেনটেন না করা যায় তাহলে সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। পরিশেষে আপনারা অনেক কষ্ট করে আসছেন এই জ্যামজটের মধ্যে অফিস টাইমে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আরো সামনে ভালো কিছু সেমিনার নিয়ে আসতে পারবো আপনাদের কাছে, যেখান থেকে আমাদের শেখার মতো অনেক কিছু থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে বিদায় দিচ্ছি। খুদা হাফেজ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম স্যার, পিএইচ, চেয়ারম্যান কম্পিউটার কৌশল বিভাগ এবং উপাচার্য কানাডা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের জন্য যে চুম্বক অংশ আমরা শুনতে যাচ্ছিলাম, যার কাছ থেকে আমাদের সেই নেতা, দেশের প্রকৌশলী সমাজের অবিসংবাদিত নেতা, প্রকৌশলী সমাজের সর্বোচ্চ অভিভাবক, আইইবির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর ভাইয়ের কাছ থেকে আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ রনক আহসান, সম্মানী সম্পাদক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন। ইমার্জিং ট্রেন্ড ইন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনাল ডাটা প্রোটেকশন আয়োজিত আজকের এই সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম, পিএইচ, যিনি কানাডা ইউনিভার্সিটিরও ভাইস চ্যান্সেলর, যিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক সময় ডিন ছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি আমাদের প্রকৌশল পেশাকে তার নিরন্তর কাজকর্ম দ্বারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি আমাদের আইবির ফেলো। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য, আর বিশেষ করে আগামী দিনে আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ে অন্ততপক্ষে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যাতে আমরা একটা পর্যায়ে যেতে পারি, হয়তো 2-1 বছরে হয়তো পারবো না, আমি বিশ্বাস করি আগামী 5টি বছরের মধ্যে সেটা হওয়া সম্ভব, যেটা বঙ্গবন্ধুর বাংলাদেশে, শেখ হাসিনার বাংলাদেশে যেটা হবে না বলে কোনো কথা আছে বলে আমি বিশ্বাস করি না। আমি আশাবাদী আপনাদের মাধ্যমে, এই ইউজিসির মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, আমাদের বুয়েট এবং অন্যান্য চুয়েট সহ ডুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ একটি পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আর সেজন্য দরকার রিসার্চের ব্যাপার, এবং আমি আশাবাদী আপনাদের মাধ্যমে রিসার্চ এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রিসার্চের উপর জোর দিয়েছেন, এবং আমরা আইবিও রিসার্চ এবং ডেভেলপমেন্ট উইং খুলেছি এবং সেখানেও আমরা কিন্তু রিসার্চেও জোর দিয়েছি। ইতিমধ্যে আমরা রাজুক, রোডস অ্যান্ড হাইওয়ে এবং অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বাইলেটারাল কথা চলছে।
আজকের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রকৌশলী মেজবাউল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেছেন ডক্টর শাকিল আবু পাশা। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্যবর্গ, প্রিয় প্রকৌশলী বৃন্দ, আর বিশেষ করে আমার সামনে যারা আগামী দিনের ইয়াং ইঞ্জিনিয়ার, আগামী দিনের আইটি এক্সপার্ট, আগামী দিনে যারা নতুন নতুন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তা সেই সকল শ্রদ্ধাভাজন নেত্রী মানে আমার সদস্যবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে ধন্যবাদ জানাই যে তারা আজকে সময় উপযোগী দুজন এক্সপার্টের মাধ্যমে দুটি সাবজেক্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইঞ্জিনিয়ার মেজবাউল ইসলাম ইমার্জিং ট্রেন্ড ইন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল ফার্স্ট কান্ট্রি ডেভেলপমেন্টের উপর কথা বলেছেন। উনি বলেছেন যে যেভাবে আমরা এগিয়েছি 2025 সালের মধ্যে আমরা আমাদের 75% বাংলাদেশের জনগণ স্মার্টফোন ইউজ করবে। আমরা আশাবাদী যে 25 এর মধ্যে আমরা যেভাবে অ্যাপ্লিকেশন বেড়েছে, আগামী দিনে আমাদের জিডিপি, আমাদের ইনকাম, এগুলো এর মাধ্যমে বাড়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি। উনি বলেছেন অ্যাপ্লিকেশন ইউজের মাধ্যমে, যেটা আমি একটু আগে বললাম যে ইকোনমিক গ্রোথের কথা বলেছেন, বাড়ানো সম্ভব। 5G স্বাভাবিকভাবে 4G চেয়েও অনেক ফাস্টার হবে, আমাদের আরো কাজ করতে অনেক আমরা এগিয়ে যাব। আরেকটি উনি যেটা বলেছেন, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে, ওয়্যারেবল ইন্টিগ্রেশন উইথ স্মার্ট অ্যাপ্লিকেশন, রিমোট কন্ট্রোলের ডিভাইসের কথা বলেছেন, ইনস্ট্যান্ট মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলেছেন, ক্লাউড কম্পিউটিং এর কথা বলেছেন, বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কথা বলেছেন, মার্কেট রিসার্চ এর কথা বলেছেন, রিলিজ অ্যান্ড মেইনটেনেন্স এর কথা বলেছেন। সর্বোপরি আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা একটু আগে আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান যেটা বললেন, যেটা কোয়ান্টাম কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স বা নতুন নতুন যে জিনিসগুলো, যেটা আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। বর্তমান বাজেটে এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে আগামী আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য। আর বিশেষ করে ডক্টর শাকিল আবু পাশা যেগুলো তুলে ধরেছেন, পার্সোনাল ডাটা প্রোটেকশন ইন ইউজিং মোবাইল অ্যাপ্লিকেশন, আসলে উনি যে জিনিসগুলো বলেছেন, ইউজারকে ট্র্যাক করার কথা বলেছেন। আজকে ইউজার ট্র্যাক করার ফলে কিন্তু আমরা অনেক ক্রাইসিস থেকেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে যে কোনো ক্রিমিনাল যে অফেন্স, সেটা কিন্তু আমরা সহজেই ট্র্যাক করতে পারছি। এটাও কিন্তু বাংলাদেশের একটা বিরাট সাফল্য বলে আমি বিশ্বাস করি। যার প্রমাণ 428 টাইম পার ডে, একদিনে যদি আমাকে যে 428 বার যদি ট্র্যাক করে, সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের এই সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, যেটা প্রতি মাসে যদি 3000 বার ট্র্যাক করে, তার পক্ষে কিন্তু আগামী দিনে আগামী বাংলাদেশের কোন ক্রিমিনাল অফেন্স হওয়ার সম্ভাবনা আমি বিশ্বাস করি হয়তো আজকের যদি 100% হয়, সেটা 10% নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং এইটা আমি মনে করি আজকের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়েরও এখানে একটা বিশাল অবদান আছে। এবং সর্বোপরি আমার সামনে যারা আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বসে আছে, যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, আমি মনে করি তাদের অবদান সবচেয়ে বেশি। হিউম্যান রাইটস এর কথা বলেছেন, প্রাইভেসির কথা বলেছেন। আইটি সেক্টর যেমন টেকনোলজি যেমন আগাবে, পাশাপাশি প্রাইভেসি জিনিসগুলো প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু রয়েছে। ল এর কথা বলেছে, সর্বোপরি ল ইমপ্লিমেন্টেশনই হতে পারে সেই প্রাইভেসিকে আমাদের এগিয়ে যাওয়ার জন্য। এলিগেশন এগেইনস্ট রিনাউন্ড কোম্পানির কথা বলেছে, অদৃশ্য নেটওয়ার্ক, অ্যালার্মিং রিয়ালিটি। আসলে সবগুলোই কিন্তু আজকের আমাদের বাংলাদেশ যে
একটি পর্যায়ে চলে গিয়েছে। আজকের আমাদের বাংলাদেশ যে একটু আগে যেটা বললো 17 কোটি জনসংখ্যা, আমরা 15 কোটি যে কম্পিউটার যে মোবাইল ইউজ করছি, আমাদের 8 কোটি প্রায় 9 কোটি ইন্টারনেট যেটা আমরা ইউজ করছি, এর মধ্যে 8.5 কোটি আমরা মোবাইলের মাধ্যমে করছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ইয়াং জেনারেশনকে, যাদের যাদের হাত ধরে আমরা আগামী 2021 যেটা আমরা মধ্যমায়ের দেশ এবং 2048 সেদিন বেশি দূরে নয়, ইয়াং জেনারেশনের হাত ধরে এই বাজেটের প্রায় 50% যে ন্যাশনাল যে ইনকাম সেটা আসবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আরেকটি, আমি কয়েকদিন আগে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। আমরা যেমন বিদ্যুতের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি, আগামী দিনে বিদ্যুৎ সেক্টরের যে অভাবনীয় সাফল্য আসবে সেটা কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে, এবং সেই সোলার সিস্টেমে বিশেষ করে সিডনি ইউনিভার্সিটির হফম্যান নামে এক প্রফেসর বলেছেন যে তিনি বিশ্বাস করেন 2041 সনের মধ্যে 2040 সনের মধ্যে প্রায় 90% বিদ্যুৎ সোলার সিস্টেম থেকে আসবে। সুতরাং আমি বিশ্বাস করি এই যে ইনভেনশন যে আমাদের মিড লেভেল বা সিনিয়র লেভেলের পক্ষে সম্ভব না, আমার সামনে যারা ইয়াং জেনারেশন বসে আছে তাদের মাধ্যমে এই জিনিসগুলো সম্ভবপর হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আমরা মনে করি আগামী দিনের যারা ইয়াং জেনারেশন, যারা মোর দেন ট্যালেন্ট, যে কিছুদিন আগে যারা সিনিয়র ছিলেন এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমি মনে করি আরো ট্যালেন্ট হবে। আমরা আগামী বিশ্বকে জানান দিতে চাই বাংলাদেশ এই কম্পিউটার জগতে, মোবাইল জগতে আধুনিক নিত্য নতুন আবিষ্কারে বাংলাদেশের নিউ জেনারেশন অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশকে একটি উন্নত সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য, এবং বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশের ব্র্যান্ড হবে, যে বাংলাদেশের ব্র্যান্ডকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশ একজন বাঙালি হিসাবে, বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে আমরা নিজেকে বলতে পারবো যে আমরা মেড ইন বাংলাদেশ। আমরা যে গতকাল যেমন আমাদের বাংলাদেশের পতাকা বিশেষ করে সাকিব আল হাসানের মাধ্যমে যেমন পথ করে উঠছে, সুতরাং আমরা মনে করে আগামী দিনে আমাদের লক্ষ লক্ষ সাকিব বিভিন্ন সেক্টরে কাজ করবে, বাংলাদেশকে সারা বিশ্বের মুখে তুলে ধরবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যয় রেখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ সবসময় আগামীর প্রজন্মের কথা বলে, অতীত প্রকৌশলীদেরকে মনে রাখে এবং আগামী দিনের বাংলাদেশকে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেই সুযোগ করে দিবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দীর্ঘ 70 বছরে সেই জার্নি কিন্তু আগামী প্রজন্মের জন্য সেই কথা বলে। এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে এবং আমার সামনে যারা উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তারুণ্যের অহংকার, ধন্যবাদ প্রকৌশলীদের সর্বোচ্চ নেতা, ধন্যবাদ প্রকৌশলীদের অভিভাবক, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর ভাই, মাননীয় প্রেসিডেন্ট আইবি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়েই আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সরি আমি একটু মিস্টেক করে ফেলছি। আমাদের আজকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের জন্য আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পক্ষ থেকে একটু প্রীতি উপহার আমরা একটু ক্রেস্ট প্রদান করতে যাচ্ছি। প্রথমে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর ভাই, প্রেসিডেন্ট আইবি মহোদয়কে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন আজকে আইবি সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ ভাই। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর প্রকৌশলী সাদ্দাত হোসেন স্যার, সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ওনাকে কেস দিয়ে শুভেচ্ছা জানাবেন আইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর ভাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যারের প্রতি। স্যারের অনেক ব্যস্ততা ছিল, তারপরও স্যার আমাদের দাওয়াতে ছুটে এসেছেন। অনেক ব্যস্ততার পরেও স্যারকে অনেক অভিনন্দন এবং স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা। আজকে অনুষ্ঠানের যারা যে দুজন ছিলেন কিউনোট স্পিকার, সেই প্রকৌশলী মেজবাহুল ইসলাম, মোবাইল অ্যাপস স্পেশালিস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডকে আমি কেস প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আইবি সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ ভাইকে। আজকে অনুষ্ঠানে আরেকটি নোট স্পিকার ডক্টর শাকিল আব্দুল পাশা, কমিউনিকেশন ল স্পেশালিস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডকে কেস প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের হোস্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম স্যারকে। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকে অনুষ্ঠানে তাহলে এখানেই শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটি সেমিনারে, অন্য কোনো একটি প্রোগ্রামে। আবার আপনাদের দাওয়াত করবো, আসবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর অতিথিবৃন্দের জন্য হল রুমের বাইরে একটু স্ন্যাক্স এর ব্যবস্থা আছে, দয়া করে আপনারা সুশৃঙ্খল ভাবে একটু বের হবেন এবং স্ন্যাক্স গ্রহণ করবেন। থ্যাংক ইউ এভরিবডি। কার্ড নিতে হবে। আপনি দিতে পারেন, ওখানে বেশি আছে, একটা থেকে বেশি আছে। আমি যেটা ক্যামেরা করতে এবার নিয়ে যাবে এটা দিছেন নিয়ে যাওয়ার কিছু না এখন না দাঁড়া কেন ভাই চলতেছে না